আজকে আমরা পড়ব সমীকরণ গঠন ও সমাধান। সমীকরণ বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে চলরাশি আর ধ্রুবক বলতে কি বোঝায়। এই দুটো জিনিস আমাদেরকে আগে বুঝতে হবে যে চলরাশি আর ধ্রুবক বলতে কি বোঝায়। তারপর আমরা সমীকরণ গঠন করব এবং সেখান থেকে সমাধান কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখব। তো দেখা যাক চলরাশি কি আর ধ্রুবক কি। চলরাশি হচ্ছে, দেখো, যদি আমি এমন কোনো বর্ণকে বোঝাই যেটা দিয়ে মানের পরিবর্তনকে বোঝানো যায়, সেই চলরাশিটি একই মানের ওপর পড়ে থাকে না। যেমন ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে যেগুলো আমরা পড়ে থাকি এক্স, ওয়াই, জেড, এইগুলো হচ্ছে এক একটা চলরাশি। কেন? কারণ আমি এখানে এক্সের কোনো নির্দিষ্ট করে মান বলে দিইনি, ওয়াইয়েরও বলে দিইনি, এমনকি জেডেরও বলে দিইনি। এক্স সমান আমি এখানে 1 অথবা -1, এমনকি আমি এক্স সমান এখানে 2, এমনকি -2, 3, -3, যে কোনো সংখ্যায় পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমরা সেখানে ধরে নিতে পারি। তো চলরাশি হচ্ছে এটাই, যখন কোনো কিছুর মান আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, সেটার মান নির্দিষ্টই হবে না, যে কোনো কিছুই হতে পারে, তখন আমরা তাকে বলি যে এটি একটি চলরাশি। তো চলরাশিকে যেমন আমি এক্স ওয়াই জেড দিয়ে বোঝালাম, এখানে তোমরা চলরাশিকে এক্স ওয়াই জেড ছাড়াও আমরা বাংলা যেসব অক্ষরগুলো পড়ি, যেসব বর্ণমালাগুলো পড়ি, যেমন অ, আ, হস্যই দীর্ঘই, ক, খ, এইগুলো দিয়েও আমরা চলরাশিকে বোঝাতে পারি। তো যেহেতু আমরা ইংরেজি বিষয়টাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমাদের ক্লাসে দেখবে সব অঙ্কগুলোর যে সংখ্যা সেগুলো ইংরেজিতেই দেওয়া থাকে, সেই জন্য আমরা চলরাশিকে অ, আ, ক, খ এইসব কিছু ধরি না। আমরা সেক্ষেত্রে কি ধরি? এক্স, ওয়াই, জেড, এইগুলোই আমরা বেশি ধরি। তবে এখানে এ বি সি ডি যা যা আছে এগুলো ছাড়াও সবই আমরা ধরতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে বোঝার সুবিধার জন্য আমরা যেগুলো সবাই ইউজ করে সেগুলোই বেশি ব্যবহার করি। তার মধ্যে এক্স, ওয়াই, জেড এই তিনটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এরপর আমরা যেই জিনিসটা শিখব সেটা আমরা আগে যেটা করেছিলাম সেটা কি? সেটা হচ্ছে চলরাশির পর যেটা ছিল সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবকটা কি? ধ্রুবক বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে চলরাশির ঠিক বিপরীত সেন্সে আমাদেরকে এটাকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি 1 অথবা -1, 2 অথবা -2, 3 অথবা -3, এই যে আমি সংখ্যাগুলো নিলাম, এই সংখ্যাগুলোর ওপর আমরা কিন্তু অনেক কিছুই বলতে পারি। কিন্তু এই দেখো, এই সংখ্যাগুলো যদি আমি 1 বলি, তাহলে 1 কখনো পাল্টিয়ে গিয়ে 2 হবে না, বা 3 হবে না, বা কোনো কিছুই হবে না। সেম 2, -2, 3, -3 এরাও কখনো পরিবর্তিত হবে না, এরা এটাই থাকবে। তো এই সেন্সে আমি বুঝতে পারি যে যেসব রাশির মান কখনোই পরিবর্তন হবে না, যেটা বলা হবে সেটাই থাকবে, তখন আমরা তাকে বলি ধ্রুবক পদ। সো ধ্রুবক পদের আমরা অনেক উদাহরণ দিতে পারি, এখানে এই মাত্র কয়েকটি দিলাম। 1 -1, 2 -2, 3 -3। এক্ষেত্রে নির্দিষ্ট করে আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে যেটা আমি বলছি তার মান সেটাই, অন্য কোনো কিছু হতে পারে না। তো এরকম ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে কি বলবো? ধ্রুবক পদ। আচ্ছা, চলরাশি যেটা আমি বললাম মান পরিবর্তনশীল, আর ধ্রুবক যেটা এখনই বললাম মান পরিবর্তন হবে না। আচ্ছা, ইংরেজি নামগুলো যদি আমরা শিখে নিই, চলরাশিকে বলা হয় ভেরিয়েবল, VARIABLE, ভেরিয়েবল।
বা চলরাশি, আর ধ্রুবক পদকে বলা হয় কনস্ট্যান্ট, CONSTANT, কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। তো এরপর আমরা যেহেতু এই দুটি জিনিস শিখে নিয়েছি, এরপর আমরা করব সমীকরণ বলতে কি বোঝায়। ওকে, তো দেখো, সমীকরণ সমীকরণ বলতে বোঝায় যদি আমরা কিছু চলরাশি আর ধ্রুবক পদ নিয়ে সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে এমনভাবে আমরা লিখতে পারি যার দ্বারা বাম দিকের যে মান আমরা পাবো সেটা যদি ডান দিকের যে মান আমরা পাবো তার সাথে সমান সমান হয়ে যায়, তখন আমরা তাকে বলি সমীকরণ। একটা উদাহরণ দিয়ে বললে ভালোভাবে বোঝা যাবে। যেরকম আমি যদি বলি 2x প্লাস 3 সমান 7, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা চলরাশি 2x, বা তুমি x ধরো, 2x তার সাথে আমি 3 যোগ করে 7 পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পেলাম যে x হচ্ছে চলরাশি, তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। তোমরা আগেও শিখেছো যে চলরাশির সঙ্গে সংখ্যা একসাথে বসানো থাকলে আমরা বুঝতে পারি যে ওটা গুণ অবস্থায় রয়েছে। তো এই চলরাশি, তার সঙ্গে আমি 3 যোগ করেছি, যোগ করে আমি সমান দিয়ে 7 পেয়েছি। মানে এখানে x এর এমন কোনো মান আমরা পাবো যার দ্বারা আমরা এই সমান সমান চিহ্নটাকে ঠিকভাবে বুঝিয়ে দেবো যে এর বাম দিকে যতটা মান আছে ডান দিকেও ঠিক ততটাই মান আছে। মানে এখান থেকে বলতে পারি যে সমান চিহ্নের বাম দিকটা যা পাবো ডান দিকেও আমরা ঠিক সেম জিনিসটাই পাবো। এখানে দেখো, আমি যদি মনে মনে এক্সের জায়গায় 1 বসাতাম তাহলে কি হতো? তাহলে আমরা এটা পেতাম, কি পেতাম না 2 গুণিত 1 পেতাম। 2 গুণিত 1 প্লাস 3 সমান কি 7 হচ্ছে? 2 একে 2 প্লাস 3 সমান 5 হচ্ছে। তাহলে এক্সের মান 1 হতে পারে না। আচ্ছা, এক্সের মান যদি আমি 1 না নিয়ে যদি আমি কি নিতাম, এক্সের মান যদি আমি 1 না নিয়ে যদি 2 নিতাম প্লাস 3, দেখতে পাচ্ছি 2 গুণিত 2 সমান 4, তার সঙ্গে 3 যদি যোগ করি তাহলে আমরা 7 পেয়ে যাব। তাহলে এখানে x এর মান যদি 2 হয় তাহলে আমরা তাকে বলবো যে এটি সমীকরণের একটি সমাধান। তার মানে কি? তার মানে এটাই বোঝাচ্ছে যে যদি x 2 হতো তাহলে এই সমান চিহ্নটা আমি যেভাবে দিয়েছি তার বাম দিকেও 7 পেতাম আর ডান দিকে তো 7 আমি পেয়েছি। তো এটা আমরা কি করে পেলাম? x এর মান 1 2 এভাবে বসিয়ে বসিয়ে পাচ্ছি, কিন্তু সবসময় তো এটা করা সম্ভব নয়। তাই সমীকরণ সমাধান করার জন্য আমাদের একটা পদ্ধতি জানতে হবে। তো তার আগে আমি যেটা বলছিলাম সেটা একবার বলে নিই। সমীকরণ কি? যে কিছু চলরাশি, যেটা দেখতে পেলে কিছু চলরাশি আর কিছু সংখ্যা যদি সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে এমনভাবে বসানো হয় যার দ্বারা সমান চিহ্নের বাম দিকের যে মান আর ডান দিকের যে মান পরস্পর সমান হয়, তখন আমরা তাকে বলবো কি? সমীকরণ। আর এই সমীকরণের ভেতরে x থাকুক বা y থাকুক, যে চলরাশি থাকুক না কেন, সেই চলরাশির যদি আমরা মানটা নির্ণয় করতে পারি বা নির্ণয় যদি আমি করে দিই, যাই হোক না কেন, ওই মানটা যদি আমরা বলতে পারি যে এটার মান এটাই হবে, এখানে সমাধান করতে হবে, তখন ওই নির্দিষ্ট চলরাশিটিকে বলা হয় ওই সমীকরণের সমাধান। বোঝা গেল? তো এখানে x ছাড়া অন্য কিছুও আমরা ব্যবহার করতে পারতাম। যেমন আমি যদি বলি 2y প্লাস 4 সমান হচ্ছে 8, তাহলে এখান থেকে আমি বলতে পারতাম 2y প্লাস 4 সমান যে 8, y এর জায়গায় কত আমি বসাবো যার দ্বারা আমি বোঝাতে পারবো যে এই বাম দিকটা 8 এর সঙ্গে সমান হবে। তো এখানেও আমরা y এর যে মানটা পাবো তাকে আমরা বলবো সমীকরণের সমাধান।
ঠিক আছে, তাহলে সমীকরণ কি আমরা আগে পড়লাম, এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কিভাবে আমরা সমাধান বার করব। তো দেখো সমাধানটা কি। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, সমীকরণের এই যে আমরা সমাধান করছি একে সমীকরণের বীজও বলা হয়। মানে এই যে আমি আগে করছিলাম, আগের একটু ব্যাক করে দেখো, 2x প্লাস দিয়ে যে সমীকরণটা ছিল ওখানে যে এক্স সমান আমি যে মানটা বার করলাম না 2, তাহলে এখানে আমি ওই জিনিসটাকে বলবো সমীকরণের সমাধান বা সমীকরণের বীজ। ঠিক আছে, তো কিছু নিয়ম আছে, সেই নিয়মটা একবার আমরা জেনে নেব, খুব তাড়াতাড়ি নিয়মটা জেনে নেব। কিভাবে জানবো দেখো, যদি আমি বলি 2x প্লাস 4 সমান 8, এর পরের লাইনে আমরা সমীকরণ সমাধান করার সময় লিখব বা। কেন, একটা লাইনে দুবার সমান চিহ্ন ব্যবহার করা যায় না, তাই সমাধান করার সময় আমাদেরকে পরপর যে লাইনগুলো আমরা করতে থাকবো সেখানে বা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, বা ছাড়াও আমরা আরেকটা চিহ্ন ইউজ করতে পারি, একে আমরা ইংরেজিতে বলি ইমপ্লাইজ দ্যাট, তবে সেটা না ইউজ করে বাটাই তোমরা এখন ইউজ করবে, অসুবিধা নেই, দুটো ইউজ করলেও কোনো অসুবিধা নেই। ওকে, তো এরপর দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে সমাধান। তো আমি লিখলাম 2x সমান 8 মাইনাস 4। এখন কেন এটা -4 হয়ে গেল, তোমার একটু জেনে রাখো, যে কোনো সমাধানেরই আমরা এই যে সমানের বাম দিক আর ডান দিক বলছি না বারবার একটা কথা, যদি বাম দিক থেকে কোনো সংখ্যা ডান দিকে যায় তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখে নাও। যদি প্লাস থাকে তাহলে সেটা হয়ে যায় মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে হয়ে যায় প্লাস, যদি গুণ থাকে তাহলে হয়ে যায় ভাগ, আর যদি ভাগ থাকে তাহলে হয়ে যায় গুণ। এখন শুধু বাম দিক থেকে ডান দিকে গেলেই যে সংখ্যার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, যদি ডান দিক থেকে বাম দিকেও আসে তাহলেও সংখ্যার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এরপর দেখো আমরা কি করলাম, যে 2x সমান 8 মাইনাস 4, তো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো বা 2x সমান 8 থেকে 4 মাইনাস করলে কত পাই 4, বা x সমান 4 ডান দিকে ছিল, আর দেখো 2 গুণ অবস্থা ছিল, আমরা একটু আগে কী বললাম, তাহলে 4কে আমরা এইদিকে কি করব 2 দিয়ে ভাগ করব, করলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এক্সের যে মান পেলাম সেটা হলো 2। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এক্সের যে মান হবে সেই মানটা হলো 2। তার মানে এই যে সমীকরণটা ছিল যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এই সমীকরণটার সমাধান যেটা আমি একদম শেষে পেয়েছি, সমাধান হচ্ছে 2, এটাকে আমরা সমীকরণের বীজও বলতে পারি। তোমরা এভাবেই সমাধানটা করবে, তারপর শেষে লিখতে হয় নির্ণেয় সমাধান বলে, যেটা তোমরা উত্তর পাবে সেটি লিখবে। ওকে, তো এভাবে আমরা কোনো একটা সমীকরণকে সমাধান করতে পারবো। এছাড়াও আরও অনেক সমীকরণ আছে, আমরা সেটাও শিখব। তো এই ছিল আমাদের সমীকরণ গঠন ও সমাধানে প্রাথমিক যে একটা ধারণা, সেই ধারণা। সমীকরণের আগে আমরা শিখলাম চলরাশি, তারপর শিখলাম ধ্রুবক, তারপর শিখলাম সমীকরণটা কিভাবে তৈরি হয়, মানে সমীকরণটা কি, সমীকরণের সমাধান বলতে কি বোঝায়, তারপর আমি তোমাদের একটা সমাধান করেও দেখালাম, এই সমাধানটাকে আমরা সমীকরণের বীজও বলতে পারি। এরপর আমরা কিভাবে নতুন নতুন সমীকরণকে সমাধান করতে হয় সেগুলোও শিখব। তবে তার আগে একটা আমি কিছু সাধারণ ধারণা বলে দিই। দেখো, যদি আমি বলি 2x প্লাস 3 সমান 9, তাহলে এখান থেকে কি লিখবো, একটু আগেই শিখলাম বা 2x সমান 9 মাইনাস 3, বা 2x সমান ছিল এখানে 9 মাইনাস 3 করলে কত হয় 6। আচ্ছা, এখানে কেন -3 হলো, +3 ছিল, তোমরা দেখতে পাচ্ছ সমানের ডান দিক চলে গিয়েছে বাম দিক থেকে, তাই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেছে, +3 ছিল তাই -3 হয়েছে। এরপরে কি করব, বা x সমান 6
নিচে দেব 2, 2 একে 2, 2 3 6, তাহলে এক্সের আমরা কত মান পেলাম? x সমান 3। তাহলে এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণের আমরা সমাধান পেলাম x সমান 3, বা নির্ণয় সমাধান x সমান 3, এটা আমরা সমাধান হিসেবে পেলাম। এটা আমি প্লাস দিয়ে দেখলাম। এরপরে দেখো, যদি আমি বলি x মাইনাস 5 সমান 6, তাহলে কি পাবো? বা পরের লাইনে আমরা লিখতে পারি x সমান 6 মাইনাস 5টা যদি সমান চিহ্নের ডান দিক চলে যায় তাহলে কি হবে? +5। বা x সমান 6 + 5 সমান কত? 11। এখানে দেখতে পাচ্ছ x এর সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় নেই, কিছু না থাকলে 1 থাকে। 1 দিয়ে 11কে ভাগ করার কোনো মানেই হয় না, তাই সমাধানটা এখানেই শেষ হয়ে যাবে। তো আমরা এখানে পেলাম x সমান 11। এটাই হচ্ছে সমীকরণের বীজ বা সমাধান। বোঝা গেল? আমি এখানে কি বোঝালাম? যে মাইনাস কোনো সংখ্যা যদি থাকে সেটা সমীকরণের ডান দিকে যদি চলে যায় তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। আগেরটায় আমরা প্লাস সংখ্যাটা সমীকরণের ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যায় শিখলাম, আর এটা একটা উদাহরণ দিলাম যেটা মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। এবার দেখো, এবার আমরা শিখব গুণ অবস্থায়। গুণ অবস্থায় তো আমরা আগেও শিখেছো। যেমন আমি যদি বলি 5x সমান 20, তাহলে পরের লাইনে এটা কিভাবে হবে? বা x সমান 20 আর নিচে হয়ে যাবে 5। কেন? 5 এক্সের সঙ্গে গুণ অবস্থায় ছিল, তাই সমান চিহ্নের ডান দিকে যখনই এলো ভাগ অবস্থায় বসে যাবে। তাই 20 ভাজিত 5কে আমরা 20/5 এভাবে লিখলাম। সো 5 একে 5, 5 4 20 সমান 4 পেলাম। তাহলে এক্সের এখানে আমরা সমাধান করে কত পেলাম? এক্সের এখানে আমরা সমাধান করে পেলাম 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে সমীকরণটা ছিল এর সমাধান আমরা করে পেলাম x সমান 4। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ করে ফেললাম। এবার একটা ভাগ করব। ভাগ কিভাবে করব দেখো, যদি এরকম থাকতো x বাই 5 সমান 20, তাহলে আমরা পরের লাইনে আমরা কি লিখতে পারতাম? বা দেখো x এর কত মান নিলে তাকে আমরা 5 দিয়ে ভাগ করলে 20 পাবো। তোমরা এরকম ধারণা করে 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 একসময় পাবে যে x এর মান যদি আমি 100 নিই তাকে 5 দিয়ে ভাগ করলে আমরা 20 পাই। সো এখানে নিয়মটা কি? দেখো এখানে 20-র নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে। যদি আমি xকে 1 দিয়ে গুণ করি আর যদি 5কে 20 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? দেখো x গুণিত 1 সমান, আমরা xকে 1 দিয়ে গুণ করলে শুধু x থাকবে, এর কোনো আর অন্য মানে নেই, সমান 5 গুণিত 20 সমান কত হবে? 100 হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম x সমান কত? 100। আচ্ছা, এই যে কোনাকুনি আমরা গুণ করলাম, এই গুণটাকে গণিতের ভাষায় বলা হয় বজ্রগুণন। বজ্রগুণন বলা হয়। বজ্রগুণন মানে হচ্ছে কোনো সমীকরণের কোনাকুনি গুণ, যার দ্বারা কোনাকুনি এভাবে গুণ করে দুটো গুণফলের মাঝখানে সমান দিয়ে লেখা হয়। এখানে আমরা ডাইরেক্ট x সমান 100 পেয়ে গিয়েছি, না হলেও আমরা আগে যেরকম সমাধান করছিলাম আরও কিছু থাকলে আমরা সমীকরণের বাম দিক ডান দিক নিয়ে গিয়ে আবার সমাধান করতে পারতাম। আমি এখানে প্রাথমিক ধারণা বোঝাচ্ছি, তাই আমি এভাবে সব কিছুই বুঝিয়ে দিলাম। সমীকরণের যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে থাকলে কখন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা আজকে শিখে নিলাম। এরপরে আমরা আরও যেসব বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করব। ততক্ষণে তোমরা ভালোভাবে সমীকরণের আর সমাধানের যে প্রাথমিক ধারণা সেটা ভালোভাবে বুঝে নাও। নিয়ে বই থেকে নতুন নতুন অঙ্কগুলো উদাহরণ দিয়ে হোক বা নিজে থেকে হোক দেখো, চেষ্টা করে দেখো। আশা করছি সবাই ভালোভাবে অঙ্কগুলো পারবে। ওকে, খুব ভালোভাবে পড়তে থাকো, খুব ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। ওকে, থ্যাংক ইউ সবাইকেই।